ভারতের লোকসভা নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করল বিরোধী জোট। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পথে নরেন্দ্র মোদি। শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ভারতের লোকসভা নির্বাচনে অনেকটা সমানে সমান লড়াই চলছে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী ইন্ডিয়া জোটের মধ্যে। আংশিক ফলাফলে এগিয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ। তবে বুথ ফেরত জরিপকে ভুল প্রমাণ করে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া তথ্য অনুসারে প্রাথমিক ফলাফলে 288 আসনে এগিয়ে এনডিএ। সরকার গঠনের জন্য দরকার 272 আসন। রাহুল গান্ধীর নেতৃত্বে প্রচার চালানো ইন্ডিয়া জোট এখন পর্যন্ত এগিয়ে 235 আসনে। এবার লোকসভায় 400 আসন পাওয়ার লক্ষ্য ঠিক করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোট। বুথ ফেরত জরিপেও ইঙ্গিত ছিল 350-র বেশি আসন পাবে এনডিএ। তবে মঙ্গলবার সকালে ভোট গণনা শুরুর পর পাল্টে যেতে থাকে চিত্র। বিজেপির শক্ত আসন হিসেবে বিবেচিত রাজ্যগুলোতেও চমক দেখিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। এ পর্যন্ত পাওয়া ফলাফলে উত্তরপ্রদেশে মোদির এনডিএকে ছাড়িয়েছে ইন্ডিয়া জোট। কর্ণাটকে এনডিএ এগিয়ে থাকলেও ব্যবধান বেশ কম। অথচ এর আগের নির্বাচনে সেখানে ভরাডুবি হয়েছিল কংগ্রেসের। মহারাষ্ট্রেও এগিয়ে রাহুলের জোট। রাজস্থানে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এখন পর্যন্ত যে ফলাফল তাতে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা ও পাঞ্জাবে অনেক এগিয়ে বিরোধী জোট। বিপরীতে মধ্যপ্রদেশ, গুজরাট, বিহার, আসাম ও ওড়িশায় অনেকটা একচেটিয়া জয় বিজেপি ও মিত্রদের। গত 19 এপ্রিল শুরু হয় সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের ভোটের মহাযজ্ঞ। 1.5 মাস ধরে 7 ধাপের নির্বাচনের ভোটাভুটি শেষ হয় 1 জুন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয় গণনা। 543 আসনের লোকসভায় সরকার গঠনের জন্য দরকার 272 আসন। তৃতীয়বারের মতো মোদী সরকার নাকি ক্ষমতায় ফিরতে পারবে কংগ্রেস, তা জানতে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, বিস্তারিত জানাতে কলকাতা থেকে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, ভোট গণনা তো শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত এগিয়ে কোন দল আছে এবং মমতা ব্যানার্জির মতো ভিআইপি প্রার্থীদের ফল এসেছে কিনা? নিশ্চিতভাবে কয়টি আসনের ফল এলো এখন পর্যন্ত, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? দেখুন, গোটা দেশে বিজেপি যে আশা করেছিল সেই আশা কিন্তু সম্পূর্ণ হয়নি। অর্থাৎ মোদী যে টার্গেট দিয়েছিল 400 আসন, সেটা কিন্তু হয়নি। এবং পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি ভীষণভাবে ধরাশায়ী হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি পশ্চিমবঙ্গে যিনি খাদ্যমন্ত্রী রতন ঘোষ, তার মুখ থেকে শুনে নেব এই ধরাশায়ী কারণ। এই যে বিজেপির ধরাশায়ী কারণটা কি? ভারতবর্ষ 2047 সালে ভারতবর্ষ যা বলেছিল অন্য কথা বলছে 10 বছরের কালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে যা ডেলিভার করেছে, সেই ডেলিভার অবস্থাটা মানুষ সেটা ভালোভাবে নিয়েছে। আর কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, এটাই মূল। আমরা যেটা শুনলাম যে পেছনে কিন্তু যেমন মমতা ব্যানার্জি রয়েছে, তেমন বিজেপির নানা রকম দিকগুলো রয়েছে।
টার্গেট কিন্তু কার্যকরী হয়েছে। সুকান্ত, ধন্যবাদ আপনাকে। নরেন্দ্র মোদী, অমিত শাহর মতো তারকা প্রার্থীরা নিজ নিজ আসনে এগিয়ে থাকলেও পিছিয়ে আছেন বিজেপির অনেক প্রার্থী। বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রাজ। শুরুতে কিছুটা হোঁচট খেলেও পরে এগিয়ে যান নরেন্দ্র মোদী। একই চিত্র বিজেপির অপর সিনিয়র নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসনেও। গুজরাটের গান্ধীনগর থেকে জয়ের পথে রয়েছেন তিনি, তবে পিছিয়ে রয়েছেন গেলবার রাহুল গান্ধীকে হারিয়ে দেয়া বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। আমেথিতে তার আসনে এগিয়ে আছেন কংগ্রেসের কিশোরীলাল। হায়দ্রাবাদে বিজেপি নেত্রী মাধবীলতাকে পেছনে ফেলে এগিয়ে আছেন আলোচিত এআইএমএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি। অন্যদিকে ওয়েনারে এগিয়ে আছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রায়বেরেলিতেও এগিয়ে তিনি, তবে নিজ আসনে পিছিয়ে আছেন কংগ্রেসের আইকন খ্যাত শশী থারুর। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপিকে ঠেকিয়ে আবারও সংখ্যাগরিষ্ঠ অবস্থানে তৃণমূল কংগ্রেস। ৪২ আসনের মধ্যে ৩২টিতেই এগিয়ে রাজ্যের ক্ষমতাসীন দলটি। অন্যদিকে বিজেপি এগিয়ে 10টিতে। এবারে নির্বাচনে বিজেপির অন্যতম টার্গেট ছিল পশ্চিমবঙ্গ। নির্বাচনের আগে দফায় দফায় প্রচারণা চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সিনিয়র নেতারা। তা সত্ত্বেও রাজ্যে নিজের আসনেই পিছিয়ে পড়েছেন আলোচিত বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার চেয়ে অন্তত 50,000 ভোটে এগিয়ে তৃণমূলের কীর্তি আজাদ। এদিকে আসন প্রায় নিশ্চিত তৃণমূলের বেশিরভাগ তারকা প্রার্থীর। ডায়মন্ড হারবারে 2 লাখের বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অভিষেক ব্যানার্জি। জয়ের পথে আলোচিত প্রার্থী মহুয়া মৈত্র। বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জিকে পেছনে ফেলে এগিয়ে গেছেন রচনা ব্যানার্জি। এগিয়ে আছেন অভিনেতা দেবও। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এবারে নির্বাচনকে দেখা হচ্ছে ভারতের বিরোধী শিবিরের ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে। গত 2 নির্বাচনে নরেন্দ্র মোদীর একতরফা জনসমর্থনের সামনে দাঁড়াতেই পারেনি কংগ্রেস ও বিরোধীরা। এবার বিরোধী জোট ইন্ডিয়ার সাফল্যের পেছনে বড় কারিগর হিসেবে দেখা হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নিরলস প্রচেষ্টাকে। কাশ্মীর থেকে ছুটে গেছেন কন্যাকুমারী পর্যন্ত। হিংসা বর্জনের আহ্বান এবং সম্প্রীতির বার্তা নিয়ে চষে বেরিয়েছেন পুরো ভারত। রাজনীতিতে পরিবর্তন আনার লক্ষ্যে বদলেছেন জীবনাচরণ, এমনকি বদলে গেছে চেহারাও। রাহুল গান্ধীর ক্লান্ত শরীর আর মুখ ভর্তি দাড়ি নিয়ে হাসাহাসিও হয়েছে ভারতে। ব্যর্থ হয়েছে ভারত জোড়ো যাত্রা, এমনটাই বলতে চাইছিল বুথ ফেরত জরিপ। কিন্তু ফলাফলের দিন বদলে গেল দৃশ্যপট। নরেন্দ্র মোদীকে হয়তো ক্ষমতাচ্যুত করা যাচ্ছে না, তবে রাহুলের জোট প্রমাণ করেছে অজেয় নয় বিজেপি। স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দল হলেও কংগ্রেসের রাজনীতিতে সক্রিয় হওয়ার পর দলের সে শক্তিশালী রূপ দেখেননি রাহুল। 2014 সালের নির্বাচনে মোদী হাওয়ায় এক কথায় উড়েই যায় কংগ্রেস। 2019 সালে লোকসভা নির্বাচনে রাহুলের নেতৃত্বে আরও খারাপ হয় দলের অবস্থা। প্রশ্ন ওঠে গান্ধী পরিবারের নেতৃত্ব নিয়েই। কিন্তু বিরুদ্ধ স্রোতেও হাল ছাড়েননি জওহরলাল নেহরুর উত্তরসূরি। পরাজয়ের পর পরাজয় দেখেও লড়ে গেছেন নিরলস। 2024-এর নির্বাচনকে সামনে রেখে 2022 সালের সেপ্টেম্বরে রাহুল শুরু করেন গণ আন্দোলন ভারত জোড়ো যাত্রা। পায়ে হেঁটে চষে বেড়ান পুরো ভারত। 135 দিনে 3,970 কিলোমিটার রাস্তা পাড়ি দেন পায়ে হেঁটে। দেশ জুড়ে কোনায় কোনায় যোগাযোগ করেন সাধারণ মানুষের সাথে। সাম্প্রদায়িকতাকে হটিয়ে পৌঁছে দেন সম্প্রীতি ও ঐক্যের কথা। দীর্ঘ এ যাত্রায় দেশের জাত পাত বর্ণভেদে নানা জনের সাথে প্রায় 300 মতবিনিময় সভা করেছেন রাহুল। তবে অনেকেই মনে করেন রাজনীতিতে রাহুল গান্ধীর বড় সাফল্য সমমনা দলগুলোকে নিয়ে ইন্ডিয়া জোট গড়ে তোলা। অনেক টানাপোড়েন দর কষাকষির পরও টিকে যায় এ জোট। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ও উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সাথে জোটের কারণেই এবারে নির্বাচনে বড় চ্যালেঞ্জের মুখে ফেলা গেছে বিজেপিকে। মল্লিকার্জুন খার্গের কাছে কংগ্রেস সভাপতির পদ ছাড়লেও ভারত জুড়ে এখনও শতবর্ষী দলটির মূল প্রতীক রাহুল গান্ধী। দলের সমর্থকরা মনে করেন তার হাত ধরেই এবার খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। ইফফাদারা খন্দকার, যমুনা নিউজ। ভারতের লোকসভা নির্বাচনের সুবিধা করতে পারেনি আম আদমি পার্টি।
দিল্লিতে 7 আসনের 7টিতেই এগিয়ে বিজেপি। ইন্ডিয়া জোটের হয়ে দিল্লিতে 4টি আসনে লড়েছে আম আদমি পার্টি, বাকি 3 আসনে কংগ্রেস। পাঞ্জাবেও 13 আসনের মাত্র 3টিতে এগিয়ে এএপি প্রার্থীরা। রাজধানীতে ফিকে দশা দলটির কার্যালয়ে বিমর্ষ কর্মীরা অবশ্য চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত আশা ছাড়তে নারাজ দলটির কয়েকজন নেতা। কোনো আসনে এএপি ভালো ফলাফলের পথে বলেও দাবি তাদের। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সবচেয়ে বড় ধাক্কা খায় আম আদমি পার্টি। দুর্নীতি মামলায় আটক করা হয় দলীয় প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। নির্বাচনী প্রচারণার লক্ষ্যে কয়েকদিনের জন্য জামিন পেলেও ভোট শেষে তাকে আবার নেওয়া হয় জেলে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বড় জয়ের পথে ভারতের আলোচিত মুসলিম রাজনীতিবিদ আসাদুদ্দিন ওয়াইসি। তেলেঙ্গানার হায়দ্রাবাদ আসনে দিনের শুরুতে বিজেপি প্রার্থী মাধবীলতা কঠিন লড়াইয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত বড় জয়ের পথেই অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান আসাদুদ্দিন। 3 লাখেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন এই নেতা। 4 দশক ধরে হায়দ্রাবাদে আধিপত্য ওয়াইসি পরিবারের। টানা 4 মেয়াদে লোকসভা সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। এর আগে তার বাবা পার্লামেন্ট সদস্য ছিলেন 6 বার। মুসলিম এই নেতা দুর্গ হিসেবে পরিচিত হায়দ্রাবাদে সমাজকর্মী মাধবীলতাকে প্রার্থী করে বিজেপি, যিনি বিভিন্ন সময় মুসলিম বিদেশি সহ নানা সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। এদিকে জম্মু কাশ্মীরে পিছিয়ে রয়েছেন অঞ্চলটির আলোচিত 2 রাজনীতিবিদ মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন 2 সাবেক মুখ্যমন্ত্রী। বারামুল্লার আসন থেকে লড়ছেন ওমর আবদুল্লাহ, তার বিপরীতে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ। এখন পর্যন্ত প্রায় 1,30,000 ভোটে পিছিয়ে আছেন তিনি। যদিও বুথ ফেরত জরিপে আভাস মিলেছিল জয়ী হবেন ওমর আবদুল্লাহ। এদিকে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি পিছিয়ে রয়েছেন প্রায় 2 লাখের বেশি ভোটে। তার লড়াই চলছে ন্যাশনাল কনফারেন্স নেতা মিয়া আলতাফের সাথে। এদিকে বিভিন্ন রাজ্যে কংগ্রেস জোট অপ্রত্যাশিতভাবে এগিয়ে যাওয়ার শঙ্কায় বিজেপি নেতৃত্বাধীন জোট। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর মতো পাওয়ার স্টেট বা গুরুত্বপূর্ণ রাজ্যগুলোই এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। অন্যান্য রাজ্যগুলোতে কংগ্রেস ভালো না করলেও সেখানে এগিয়ে রয়েছে স্থানীয় দলগুলো। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এই অবস্থায় এগিয়ে থাকা দলগুলো কংগ্রেসকে সমর্থন দিলে পাল্টে যেতে পারে সমীকরণ। এরই মধ্যে বৈঠকে বসার কথা জানিয়েছে ইন্ডিয়া জোট। ধারণা করা হচ্ছে সরকার গঠনের জন্যই এই উদ্যোগ। এদিকে বিহারের রাজনৈতিক দল জেডিইউ নিয়ে অস্বস্তি বিজেপি জোটে। একাধিকবার জোট পাল্টে ফেলার ইতিহাস রয়েছে দলটির নেতা এবং বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। নরেন্দ্র মোদীর নিরঙ্কুশ বিজয় নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। 8% দরপতন হয়েছে দেশটির স্টক মার্কেটে, যা গত 4 বছরের মধ্যে রেকর্ড। ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন সকাল থেকেই ধস নামতে শুরু করে শেয়ার বাজারে। একদিনেই সূচক কমেছে 4,000 পয়েন্টের বেশি। ভোটের ফলাফলে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা করে তোলায় বম্বে স্টক এক্সচেঞ্জ, সেন্সেক্স ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটি দুটিতে হয়েছে দরপতন। করোনা মহামারীর পর এটি দেশটির শেয়ার বাজারে সবচেয়ে বড় পতন। এর আগে বুথ ফেরত জরিপে মোদির দলের বড় বিজয়ের আভাস দেওয়ার পর বেড়েছিল সূচক। উত্তরপ্রদেশের আমেথিতে বড় ব্যবধানে পিছিয়ে বিজেপির তারকা প্রার্থী স্মৃতি ইরানি। ৭১,০০০-এর বেশি ভোটে এগিয়ে কংগ্রেসের কিশোরীলাল শর্মা। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে স্মৃতির বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করেছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এই নেতা। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত আসনে ভালো ফলাফলের জন্য কিশোরীলালকে অভিনন্দন জানিয়েছেন দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। গত নির্বাচনে একই আসনে ৫০,০০০-এর বেশি ভোটে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পরাজিত করেছিলেন স্মৃতি। ২০১৪ সালে এই আসনে রাহুলের কাছে হেরেছিলেন তিনি।
পাল্টাপাল্টি হামলায় আবারও তুঙ্গে ইসরায়েল লেবানন উত্তেজনা। সোমবার হিজবুল্লাহ ছোড়া রকেটে আগুন ধরে গেছে ইসরায়েল সীমান্তের কিছু এলাকায়। জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো হতাহতের খবর, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুপক্ষের বহু স্থাপনা। হামলায় লেবানন সীমান্তের গ্রামগুলো ধ্বংসস্তূপে পরিণত হলেও ইসরায়েলকে হারানোর ব্যাপারে এখনও আত্মবিশ্বাসী হিজবুল্লাহ নেতারা। দাও দাও করে জ্বলছে আগুন। ইসরায়েল লেবানন সীমান্তে কয়েক কিলোমিটার এলাকা পুড়ে ছাই হচ্ছে। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় সোমবার রাত থেকে পুড়ছে দুদেশের বেশ কয়েকটি অঞ্চল। রোববারের হামলার জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে একগুচ্ছ রকেট ও ড্রোন ছোড়ে হিজবুল্লাহ গোষ্ঠী। তাতেই আগুন ধরে যায় সীমান্তবর্তী একাধিক শহরে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কয়েক ঘন্টা ধরে চেষ্টার পরও নেভানো সম্ভব হয়নি আগুন। ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যেও হামলার জবাব দিতে দেরি করেনি আইডিএফ। লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছুড়েছে মর্টার শেল। একাধিক আবাসিক ভবন সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ফলের বাগান ও শস্যক্ষেত্র। যখনই কোনো যুদ্ধ হয় তখন এই গ্রামকে হামলার টার্গেট বানায় ইসরায়েল। প্রতিদিনই বোমা ছড়ে এখানে, কিন্তু এটাই আমাদের জীবিকার উৎস। আমাদের জয়তুনের বাগান, মধুর চাক সব এখানে, কিন্তু ইসরায়েলি হামলায় সেগুলো ধ্বংস হয়ে গেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই উত্তেজনা চলছে লেবানন ইসরায়েল সীমান্তে। প্রায় প্রতিদিনই দুপক্ষের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইসরায়েলি হামলায় গাজার মতোই হাল হয়েছে লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোর। তারপরও আত্মবিশ্বাসী হিজবুল্লাহ সদস্যরা। ইসরায়েলের সাথে আমাদের লড়াই কেবল একটি যুদ্ধ না, এটি মূলত ফিলিস্তিন ও লেবাননের জাতীয় কৌশলগত অবস্থান এবং নিরাপত্তার নির্ধারক। মুসলিমদের প্রতিরোধের মুখে এরই মধ্যে হেরে গেছে ইসরায়েল। দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য মতে গেল 7 মাসে ইসরায়েলে 1000-এর বেশি রকেট ও মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছেন 350 লেবানিজ, যাদের অনেকেই বেসামরিক নাগরিক। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে এবার ইসরায়েলি কনসুলেটের ভেতর ঢুকে পড়ল একদল বিক্ষোভকারী। সোমবার সান ফ্রান্সিসকোয় এই ঘটনা ঘটে। 70 জনকে আটক করেছে পুলিশ। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করছিলেন তারা। স্থানীয় গণমাধ্যমগুলো জানায় শতাধিক মানুষ জড়ো হন কনসুলেটের সামনে। বিক্ষোভকারীদের সবাই ইহুদি। তাদের হাতে দেখা যায় জায়নবাদ বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, যেগুলোর মূল ভাষ্য গাজায় যে গণহত্যা ইসরায়েল চালাচ্ছে তাতে ইহুদিরাই পড়বে ঝুঁকিতে। এক বিবৃতিতে বিক্ষোভকারীদের হামাসপন্থী দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে ইসরায়েল। হামাসের কাছে জিম্মি আরও 4 ইসরায়েলির মৃত্যুর খবর জানিয়েছে তেল আবিব। দেশটির সামরিক বিভাগ আইডিএফ স্বীকার করেছে খান ইউনিসে হামাস বিরোধী অভিযানের সময় তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ আটকে রেখেছে হামাস, এমন অভিযোগ আইডিএফের। এদের মধ্যে একজন ব্রিটিশ ইসরায়েলি দ্বৈত নাগরিক, 51 বছর বয়সী ওই ব্যক্তির নাম নাদাভ পপওয়েল। নিহত বাকি 3 জনের বয়স 80 বছরের উপরে। মে মাসে হামাস জানায় এপ্রিলে ইসরায়েলের হামলায় নিহত হন নাদাভ। গত ডিসেম্বরে প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছিল নিহত বাকি 3 জনকে। গত 7 অক্টোবর কিবুৎজ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল জিম্মিদের। এয়ার শোতে অংশ নিয়ে একসাথে উঠছিল 6টি বিমান। মাঝ আকাশে সংঘর্ষ হলো 2টি এয়ারক্রাফটের। পর্তুগালের বেজে শহরে হয়েছে এই ঘটনা। রাজধানী লিসবন থেকে 180 কিলোমিটার দক্ষিণে চলছিল দেশটির সবচেয়ে বড় এভিয়েশন ইভেন্ট। আয়োজক পর্তুগিজ এয়ারফোর্স PAF। ভিডিওতে দেখা যায় উড়ন্ত অবস্থায় মুখোমুখি সংঘর্ষ হয় 2টি ইয়াক 52 এয়ারক্রাফটের। একটি কোনোমতে সামলে নিলেও বিধ্বস্ত হয় অপরটি। বিস্ফোরণ ও আগুন ধরে যায় বিমানে। মৃত্যু হয় স্প্যানিশ পাইলটের। নিরাপদে অবতরণে সক্ষম হলেও আহত হন অপর বিমানের পাইলট। এই ঘটনার জেরে বেইজা এয়ার শো বাতিলের ঘোষণা দেয় PAF। প্যারিসের আইকনিক স্থাপনা আইফেল টাওয়ারের সামনে দেখা গেল 5টি কফিন। ফ্রান্সের পতাকায় মোড়ানো কফিনে সেটে দেওয়া হয়েছে রহস্যজনক এক বার্তা, যাতে লেখা রয়েছে ইউক্রেনে ফরাসি সেনারা। আইফেল টাওয়ারের কাছাকাছি রাখা ছিল কফিনগুলো। এই কর্মকাণ্ডের পেছনে রাশিয়াকে দায়ী করছে ফ্রান্সের গোয়েন্দা কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আইফেল টাওয়ার সংলগ্ন এলাকায় একটি ভ্যানে করে কফিনগুলো রেখে গিয়েছিল 3 ব্যক্তি। পরবর্তীতে সিমেন্টের বস্তা পাওয়া যায় সেগুলোর ভেতর। সাথে সাথে আটক করা হয় ভ্যান চালককে। তার দাবি বাকি 2 জন ভাড়া করেছিল
ভ্যানটি পালাতে গিয়ে বাস স্টেশন থেকে আটক করা হয় অপর দুজনকেও। তারাও অর্থের বিনিময়ে এই কাজ করেছে বলে জানায়। বিস্তারিত জানতে তদন্ত চলছে। দর্শক, যমুনা আই ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।